ডাক্তার মুচকি হাসি দিয়ে বলল, মেয়ে বাবু হবে। ডাক্তারের মুখে হাসি দেখলেও কিন্তু আমার স্বামীর মুখে হাসিটুকু নাই। অনেকটা কষ্ট পেয়েছেন উনি এই কথা শুনে। কি করে খুশি হবে সেই? উনি তো চেয়েছিল এবার ছেলে হবে, কিন্তু না, দুটা মেয়ের পরে আবারও মেয়ে। ক্লিনিক থেকে বাহির হয়ে আমার স্বামী রাগী সুরে বলে, রিক্সা নিয়ে তুমি চলে যাও বাসায়। আমি একা যেতে পারবো না, আমার ভয় লাগে। তুমি চলো না আমার সাথে। না, আমি এখন যাব না। দোকানে যেতে হবে, তুমি একা যেতে পারবে, সমস্যা হবে না। এই কথা বলে সেই চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আগে কোথাও বাইরে গেলে সে আমাকে আমার পছন্দের ফুচকা খাওয়াতো, কিন্তু আজ কিছু বলছে না। আজ আমার অনেক ইচ্ছা ছিল একসাথে ফুচকা খাবো, কিন্তু রিজিকে ছিল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা রিক্সা আসলে সে আমাকে উঠিয়ে দিয়ে চলে গেল। একবারও বলল না সাবধানে যাও। আচ্ছা, আমার কি দোষ? মহান আল্লাহ যদি মেয়ে দেন, আমার কি করার আছে? কিন্তু আমি আলহামদুলিল্লাহ খুশি, আমার দুই মেয়ে রাত্রি আর ঋতুকে নিয়ে। অনেক সুন্দর আমার মেয়েরা। একা একা বাড়িতে আসি। আমার স্বামীর রাতে যখন বাড়িতে ফিরে খাবার টেবিলে খেতে বসলে, তখন সেই আমাকে বলে, সকালে বাড়ি যাব, এখন থেকে তুমি গ্রামে থাকবে। কিসের জন্য? এখন তুমি প্রেগনেন্ট, তোমাকে কেয়ার করার মতো কেউ নাই। বাড়িতে সবাই আছে, ওখানে ভালো হবে। আর তুমি একা থাকবে কি করে? রান্না করবে কেমন করে? আমার চিন্তা করতে হবে না, আমি হোটেলে খেয়ে নিব। না, এটা হবে না, তুমি অসুস্থ হয়ে যাবে। আমার স্বামী রাগী কণ্ঠে আমাকে বলে, আমি বলছি তুমি গ্রামে যাবে, তো সকালে রেডি হয়ে থাকবা। আর কিছু শুনতে চায় না। আমার প্রথম মেয়ে দুনিয়াতে আসার সময় আমার স্বামী আমার অনেক কেয়ার করেছে। দ্বিতীয় মেয়ে দুনিয়াতে আসার সময় তেমন কেয়ার না করলেও কিন্তু আশেপাশে ছিল। কিন্তু এখন প্রেগনেন্ট। এই সময় সে পাশে থাকা আমার সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ সেই ভরসা দিলে আমার আর ভয় লাগে না। কিন্তু সে ভাগ্য আমার আর হলো না। আমার স্বামী আমাকে গ্রামের পরিবারের কাছে রেখে চট্টগ্রাম চলে যায়। চট্টগ্রাম চলে যাওয়ার পর থেকে সে কেমন জানি দিন দিন বদলে যাচ্ছে। যে কোনো কথায় রাগ করে কথা বলে, তবে আমি হাসি মুখে মেনে নিই। কারণ কেউ একজন বলেছে, যে সম্পর্কে ভালোবাসা বেশি সেই সম্পর্কে নাকি রাগ ঝগড়াও বেশি। কিন্তু না, আমার স্বামী প্রায় এমন করে আমার সাথে। অবহেলা দিন যাচ্ছে আমার। আমার পেটে ধীরে ধীরে বড় হচ্ছে আমার মিষ্টি মেয়েটা। আমার দুই মেয়ে অনেক খুশি, তাদের আরেকটা বোন আসবে, যোগ হবে আরেকটা খেলার সাথী। স্বামী খরচের টাকা পয়সা সব দিচ্ছে, কিন্তু কিসের জন্য এমন ব্যবহার করছে বুঝতে পারি না। কিছুদিন পরে জানতে পারি সে নাকি আমার চাচাতো বোন আরশিকে বিয়ে করে। আরশি বিবাহিত মেয়ে, চট্টগ্রাম ভূমি অফিসে জব করে। যদি তার স্বামীর সাথে ঝগড়া হয়ে ডিভোর্স হয়ে যায় তার, ডিভোর্স হওয়ার 2 মাস পরে সে আমার স্বামীকে বিয়ে করে। আরশি আমার চাচাতো বোন হয়ে আমাকে কষ্ট দিয়েছে। হয়তো আমার স্বামী তাকে বিয়ে করেছে ছেলের সন্তান দুনিয়াতে আসবে, কিন্তু ছেলে মেয়ে আল্লাহর দান, যেটা আমার স্বামী বুঝল না। আমার স্বামী আরশিকে বিয়ে করার আগে প্রতি সপ্তাহে বাড়ি আসতো মেয়েদের দেখার জন্য। যদি এখন প্রতি মাসে বাড়িতে আসে। আমার বড় মেয়ে রাত্রি তার বাবার দেরিতে আসে, তাই আমাকে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, মা, বাবা কি এখন আমাকে ভালোবাসে না? হ্যাঁ বাসে। মা, বাবা কি তোমাকে এখন আগের মতো ভালোবাসে না? হ্যাঁ, অনেক ভালোবাসে। 1 মাস হয়ে গেছে, অথচ সে এখনো বাড়িতে আসে নাই। আমি তার অপেক্ষায় সকাল সন্ধ্যায় বসে থাকি। আমার মিষ্টি মেয়েটা আর কিছুদিন পরে দুনিয়াতে আসবে। আদৌ কি তাকে এক নজর দেখতে উনি গ্রামে আসবে? আমার স্বামী কেন মেয়েবাবু পছন্দ করে না সেটা আমি বুঝতে পারি না। মেয়েবাবু পছন্দ করে না তা কিন্তু না। উনি আমার বড় মেয়ের রাত্রি দুনিয়াতে আসার পরে অনেক খুশি ছিলেন, কিন্তু পরপর দুইটা মেয়ে আরেকটা কিছুদিন পরে দুনিয়াতে আসবে। হয়তো উনি আর আগের মতো খুশি হতে পারেন নাই। আমার ছোট মেয়েটার ভাগ্য মনে হয় খারাপ। সেই দুনিয়াতে আসবে, অথচ তার বাবা তাকে দেখার জন্য আসবে না, তার পাশে থাকবে না। আচ্ছা, 3টা মেয়ে হলে ক্ষতি কি? আমি বুঝি না। মেয়েরা তো তাদের রিজিক নিয়ে দুনিয়াতে আসবে, মহান আল্লাহ তাদের রিজিক দিবে। তাহলে তো ভয় কিসের? আমরা তো 5 বোন ছিলাম। কই, কখনো আমার বাবার মুখে হাই হতাশা শুনি নাই। বাবা সবসময় ভাবতেন আমার ঘরে 5জন রানী আছে।
আসলে পৃথিবীর সব পুরুষ এক তো আর হয় না। এইদিকে ধীরে ধীরে বড় হচ্ছে আমার ছোট মেয়ে। রাত্রি মেয়েটা বাবা বাবা করে প্রায় সময় কান্নাকাটি করে, যদিও সেই বাবার আদর পেয়েছে তাই তার বাবাকে ভালোবাসে, তাকে দেখার জন্য মন চটপট করে। আমার স্বামী তার মেয়েদের সাথে ফোনে কথা বললেও আমার সাথে তেমন একটা কথা বলতে চায় না। কেউ একজন বলেছিল, স্ত্রীকে কোনো কারণে শাস্তি দিতে চাইলে তাহলে তার সাথে কথা বলা বন্ধ করে দাও, তাহলে দেখবে এটা পৃথিবীর সবচেয়ে বড় নীরব শাস্তি। এই শাস্তির শরীরে কোনো দাগ বসে না, তবে প্রায় সময় নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়। আমার তো তাই মনে হচ্ছে আমার স্বামী আমাকে এই কষ্ট দিচ্ছে, তাকে একটা ছেলে সন্তান দিতে পারি নাই, তাই আমার এবারও মেয়ে সন্তান হবে। রাত্রি তার বাবাকে অনেক রিকোয়েস্ট করাতে আমার স্বামী রাত্রিকে বলে, আচ্ছা মা, কাল সকালে বাড়িতে আসবো। সত্যি বাবা? হ্যাঁ সত্যি। সব মেয়ে তার বাবার মুখ থেকে মা ডাক হয়তো শুনে না, যেমন আমার মেঝো মেয়ে আর ছোট মেয়ে শুনবে না। অনেকগুলো মেয়ে বাবু হলে কিছু কিছু পরিবারে এমন হয়, বাবার মুখে মা ডাক শুনে না। সকাল হলে আমার স্বামী বাড়িতে আসে, তাও দুদিনের জন্য। প্রতিবার আসার সময় উনি আমার পছন্দের খাবার ফুচকা নিয়ে আসতো, তবে এবার নিয়ে আসে নাই। তবে আমি খুশি আমার স্বামী আসতে তাতে। আমার স্বামী ফোন রেখে বাথরুমে গেলে তখন তার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে সুন্দর করে লেখা, মাই হার্ট আরুষি। আরুষির নামটা দেখে আমার নিঃশ্বাস প্রশ্বাস কেমন জানি থমকে গেল। ও আমার চাচাতো বোন হয়ে আমার এত বড় ক্ষতি করেছে। এই জন্য কাজিনদের সাথে স্বামীকে বেশি মিশতে না দেওয়া ভালো। আরুষি যখন আগের স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, তখন এই সুযোগে আমার স্বামী বিয়ে করে নেয়। আরুষি ইচ্ছা করলে অন্য ছেলেকে বিয়ে করতে পারত, কারণ সেই সুন্দর, শিক্ষিত, ভূমি অফিসে জব করে। কিন্তু সে আমার চাচাতো বোন হয়ে আমার ক্ষতি করলো। তবে আমি মন থেকে দোয়া করি, আরুষি যেন আমার স্বামীর মনের আশাটুকু পূরণ করে। আমার স্বামীর বংশের প্রদীপ যেন একটা ছেলেবাবু দুনিয়াতে আসে। দুদিন শেষ হয়ে গেলে আমার স্বামী চট্টগ্রাম চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি আমার স্বামীকে বলি, আর কিছুদিন থাকতে পারবেন না? না না, কাজ আছে দোকানে। কিন্তু কেন? আমি প্রেগনেন্ট, কিছুদিন পরে আমার মেয়ে দুনিয়াতে আসবে। এই সময় আপনার ভরসা আমার অনেক দরকার, কারণ আপনি ভরসা দিলে আমার ভয় লাগে না। আমার স্বামী মেয়ের কথা শুনে চোখে মুখে লাল হয়ে গেল রাগে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভারী কণ্ঠে বলে, আমাকে যেতে হবে, চট্টগ্রামে কাজ পড়ে আছে, আসবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। কি জানি আমার স্বামী আমার ছোট মেয়েকে দেখার জন্য আসে কিনা। রাত্রি তার বাবার ব্যাগ কাঁধে নিয়ে এগিয়ে দিতে গেছে। ব্রিজ পর্যন্ত কিছু দূর গেলে রাত্রি দৌড়ে দৌড়ে এসে বলে, আম্মু আম্মু, বাবা বলেছে কাবিননামা দিতে। আমার রাত্রি মেয়েটা তো জানে না কি জিনিস এই কাবিননামা। আর তার বাবা এই কাবিননামা দিয়ে কি করবে সেটা যদি জানতো, তাহলে জীবনেও আমার মেয়ে তার বাবার হাতে কাবিননামা দিবে না। আমার স্বামী হঠাৎ এই কাবিননামা দিয়ে কি করবে, সেজন্য মনে অনেক প্রশ্ন জাগে। আচ্ছা যাই হোক, রিজিকে যা লেখা আছে তাই হবে। এদিকে অনেকক্ষণ হয়ে গেল, রাত্রি মেয়েটা আসতেছে না। তার বাবা তো এতক্ষণে গাড়িতে উঠে গেছে, তাহলে রাত্রি আসতেছে না কেন? কিছুক্ষণ পরে দূর থেকে দেখা যাচ্ছে মেয়েটা বাড়ির দিকে আসতেছে। বাড়ি আসলে তার হাতে দেখি ফুচকা। আমি তার হাতে ফুচকা দেখে আশ্চর্য হয়ে বলি, রাত্রি, তুমি একা একা বাজারে গেছো? হ্যাঁ মা। তোমার বাবা কিছু বলে নাই? বাবা তো দেখে নাই। বাবা চলে যাওয়ার পরে আমি বাজারে একা একা চলে গিয়েছি তোমার জন্য ফুচকা আনতে। কেন, আমি ফুচকা নিয়ে আসার জন্য বলছি নাকি? আমার রাত্রি মেয়েটা কাঁদো কাঁদো কণ্ঠে বলে, বাবা প্রতিবার আসার সময় তোমার পছন্দের খাবার ফুচকা নিয়ে আসে, কিন্তু এবার নিয়ে আসে নাই। তাই আমি তোমার জন্য আমার জমা করা টাকা থেকে ফুচকা কিনে নিয়ে এসেছি। খাও মা, তোমার পছন্দের খাবার খাও। রাত্রিকে জড়িয়ে ধরলে আমি আর আমার চোখের জল আর লুকিয়ে রাখতে পারি নাই। আমার অশ্রু ভেজা চোখ দেখে আমার মেয়ে রাত্রি বলে, মা, আমি জানি বাবা তোমাকে আগের মতো ভালোবাসে না। আসলে আমার রাত্রে বুঝে গেছে তার বাবা যে আমাকে ভালোবাসে না। মেয়েটার মাথায় প্রচন্ড বুদ্ধি, ভালো মন্দ সব কিছু বুঝে। কিন্তু আমার মেয়েটা এখনো জানে না তার বাবা আরেকটা বিয়ে করেছে। হয়তো সেটাও একদিন ঠিকই বুঝে যাবে।
আমার স্বামী কোথাও গেলে পৌঁছে আমার কাছে ফোন করে, কিন্তু এবার কোনো যোগাযোগ নাই। এরপরেও নিজ থেকে কল দিলাম। অনেকক্ষণ ট্রাই করার পরেও সে কল ধরে। কল রিসিভ করার পরে সে আমাকে বলে, কি হয়েছে, এতবার কল দাও কেন? না, আপনি ঠিকমতো গেলেন কিনা সেজন্য চিন্তিত ছিলাম। হ্যাঁ, আমি মারা যাই নাই, ঠিকমতো আসছি। আচ্ছা শুনে, আমার শরীর তেমন ভালো নাই। সুযোগ পেলে এই সপ্তাহে আরেকবার বাড়ি আসেন। আচ্ছা, দেখা যাবে। এই বলে আমার স্বামী ফোন রেখে দেয়। আমার স্বামী আমার সাথে এমন করে কখনো কথা বলে নাই। আমার চাচাতো বোন আরশিকে বিয়ে করার পর থেকে উনি এমন করে প্রায় সময় কথা বলে, যা আমার কাছে খুব খারাপ লাগে। খুব। সপ্তাহ চলে গেলেও আমার স্বামী আসে নাই। গভীর রাতে প্রচন্ড প্রসব যন্ত্রণা উঠে এই বুঝি আমার ছোট মেয়ে দুনিয়াতে আসবে। অন্ধকার রাতে আমার খুব ভয় লাগে, কিন্তু আমার স্বামীর হাত ধরে আমিও অন্ধকারে হাঁটতে শিখে গেছি। কিন্তু আজ এই সময় আমার স্বামী আমার পাশে নাই। আমার শ্বশুর একবার পাশের ঘরে যায়, একবার তার ছেলেকে ফোন দেয়। বৃদ্ধ মানুষ, ওনারা কি করবে? আমার রাত্রে মেয়েটা মা মা করে কান্নাকাটি করতেছে। আমার শাশুড়ি তার নাতনিকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। কিছুক্ষণ পরে পাশের ঘরের সাজিদ ভাই এসে আমার শ্বশুরকে বলে, কাকা, এখানে বসে থেকে লাভ নাই, চলেন ভাবিকে সদর ক্লিনিকে নিয়ে যায়। সাজিদ ছেলেটা খুব ভালো। এই গভীর রাতে বাজার থেকে গাড়ি নিয়ে আসে সে। একসাথে আমাকে সদর ক্লিনিকে নিয়ে যায়। আমার শাশুড়ি আমার পাশে বসে আল্লাহ আল্লাহ করতেছে। আসলে তারা দুইজন অনেক ভালো মানুষ। আমার মেয়েদের অনেক আদর করে। আমার শাশুড়ির ডাক মনে হয় আল্লাহ কবুল করেছে। কিছুক্ষণ পরে দুনিয়াতে আসে আমার কলিজার টুকরা ছোট মেয়ে। আমার শ্বশুর শাশুড়ি দুইজন অনেক হ্যাপি। তাদের নাতনিকে দেখে মেয়েটা অনেক কিউট। 5 দিন ক্লিনিকে থাকার পরে বাড়ি চলে আসি। আমার ছোট মেয়ে দুনিয়াতে আসার পর থেকে অসুস্থ। ডাক্তার তখন বলেছে শহরে ভালো কোনো ডাক্তার দেখানোর জন্য। শহরে আমি একা কি করে যাব? এইদিকে আমার স্বামীকে অনেকবার বলেছি বাড়িতে আসতে। ওনাকে আসার জন্য বললে উনি বলে গ্রামে অনেক ভালো ডাক্তার আছে, যারা শহর থেকে যায়। তাদের দেখাও, টাকা লাগলে আমি দিচ্ছি। আপনি মেয়েকে দেখতে আসবেন না? কিছুদিন পরে আসবো, এখন কাজের ঝামেলা। আচ্ছা। এমন করে 1 মাস চলে যায়, কিন্তু আমার স্বামী আমার ছোট মেয়েকে দেখতে আসে নাই। আমার মেয়েটা অনেক সুন্দর, একবার তাকালে মন ভরে যায়। দীর্ঘ 1 মাস অসুস্থ থাকার পরে গভীর রাতে আমার মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে অনেক কষ্ট করছে। আমার মেয়েটা হয়তো শহরে নিয়ে গেলে ভালো হয়ে যেত। আমার রাত্রি মেয়েটা বন বন করে কাঁদতেছে। রাতে এই ঘটনা শুনে সকাল হলে আমার স্বামী বাড়ি আসে। আমার স্বামী বাড়ি আসলে কি হবে? আমার ছোট মেয়ে তার বাবাকে আর দেখবে না। মেয়েটা সারা জীবনের জন্য ঘুমিয়ে গেছে। মেয়েটা চোখ খুলে নিষ্ঠুর পৃথিবী আর কাউকে দেখবে না। আমার স্বামীর মুখে একটুও কষ্টের ছাপ নাই। শুনছি আরুষি মা হতে যাচ্ছে। ডাক্তার বলেছে তার নাকি ছেলেবাবু দুনিয়াতে আসবে। আমার স্বামী নিজ হাতে তার মেয়েকে কবরে চিরদিনের জন্য রেখে আসছে। আদৌ কি তার একটুও খারাপ লাগতেছে না? হয়তো না, কারণ অনেকগুলো মেয়ে বাবু তার পছন্দ না। আমার রাত্রি মেয়েটা তার বোনের জন্য এখনো হাউমাউ করে কাঁদতেছে। আমার মেঝো মেয়েটা অবুঝ, তার বাবাকে দেখলে ভয় পায়। তার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে, তাই আমার কানে ফিসফিস করে বলে, মা, তোমার ছোট মেয়ে কোথায় গেছে? আমার ছোট মেয়ে মারা গেছে, অথচ আমার স্বামীর মাঝে কোনো কষ্টের ছাপ দেখছি না। এই সময় সে আমার পাশ থেকে আমাকে সান্ত্বনা দিবে, যে আর সেই বলতেছে উনি নাকি চট্টগ্রাম চলে যাবে, সেখানে নাকি তার অনেক কাজ। আমার মেঝো মেয়েটা এখনো অবুঝ। সে এখনো বুঝতেছে না তার ছোট বোন যে আর কখনো আসবে না। হাউমাউ করে কান্নাকাটিও আর কখনো করবে না, কারণ সেই চিরদিনের জন্য কবরে শুয়ে আছে। আসলে সেখানে শান্তির জায়গা। কেউ সেখানে মেয়ে বলে তাকে অবহেলা করবে না। আমার প্রচন্ড খারাপ লাগতেছে আমার মেয়ের জন্য। কেমন জানি নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে এই চার দেওয়ালের ভিতরে। তাই আমি আমার স্বামীকে, একটু ছাদে যাবেন আমার সাথে? এত রাতে ছাদে কেন? আমার কেমন জানি নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, কেমন অস্থির অস্থির লাগতেছে। এই অন্ধকার রাতে ছাদে যাওয়ার দরকার নাই। ফ্যান একটু বাড়িয়ে দিয়ে শুয়ে থাকো।
একটু সময় থেকে চলে আসব। কিছুক্ষণের জন্য চলেন না। না ঘুমাও, কাল সকালে আমাকে চট্টগ্রাম যেতে হবে। অনেক রিকোয়েস্ট করেছি, উনি আমার সাথে ছাদে যান নাই। আমার মেয়ের রাত্রি যখন আমার পেটে ছিল, এই সময় প্রেগনেন্ট অবস্থা, আমার খুব অস্থির লাগতো। ঠিকমতো ঘুমাতে পারতাম না। তখন আমার স্বামী নিজে আমাকে ছাদে নিয়ে যেত। অন্ধকার রাত, আমার ভয় লাগতো। তাই আমি ভয়ে ভয়ে তাকে বলতাম, অন্ধকার আমার খুব ভয় লাগে। আমার স্বামী খিলখিল করে হাসি দিয়ে বলতো, পাগলি, আমি আছি না, তুমি আমার হাত শক্ত করে ধরে রাখো, দেখবা আর ভয় লাগবে না। আসলে আমার ভয় লাগতো না। আমার স্বামী পাশে থাকলে আমার ভয় লাগে না। ওনার ভরসা আমার মনে শক্তি জাগে। আজ সেই স্বামী বদলে গেছে, অনেক বদলে গেছে। এক পাশ হয়ে শুয়ে আছি। হঠাৎ আমার স্বামীর মোবাইল বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখি আরশি ফোন করেছে। আমার স্বামী মোবাইল হাতে নিয়ে ছাদে চলে যায়। তখন আমার খুব খারাপ লাগছে। ইচ্ছা করছিল চিৎকার দিয়ে কান্না করি, কিন্তু কিছু কিছু সময় চিৎকার দিয়েও কান্না করা যায় না। নীরবে শুধু চোখের অশ্রু ঝরে। ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে যতটুকু কষ্ট লাগে না, তার চেয়ে বেশি কষ্ট লাগে যখন তার পাশে কাউকে দেখি। আজ এই কষ্টটুকু আমি পাচ্ছি, শুধু আমার পেটে বারবার মেয়েবাবু আসতেছে তাই। সকাল হলে আমার স্বামী চট্টগ্রাম চলে যায়। আমি জানি উনি আর তেমন একটা খোঁজ খবর আর নেবে না। এমনটাই হয়েছিল আমার বন্ধু জেসের সাথে। তাদের তো লাভ ম্যারেজ হয়েছিল, কিন্তু তারপরেও তার বারবার মেয়েবাবু হওয়াতে তার স্বামী আরেকটা বিয়ে করার আগে তাদের ডিভোর্স হয়ে যায়। যদিও আমার বন্ধু জেসি তার স্বামীকে বলেছিল, ছেলে মেয়ে আল্লাহর দান, আমার কি করার আছে, প্রতিদিন হাই হতাশ না করে চাইলে ডিভোর্স দিয়ে দাও, আমি আমার মেয়েদের নিয়ে সুখে থাকবো। অবশেষে হয়ে গেল তাদের ডিভোর্স। অনেকদিন হয়ে গেছে আমার স্বামী বাড়ি আসতেছে না। আমি জানি আর সে এখন প্রেগনেন্ট। কিছুদিন পরে তার বাবু দুনিয়াতে আসবে। হয়তো তার কেয়ার করতেছে, কারণ আমার স্বামীর স্বপ্ন আরশি পূরণ করবে। বাড়ি আসে না সেজন্য তার উপর আমার রাগ নাই, কিন্তু দু একদিন পর পর ফোন করলে তো হয়, সেটা উনি করে না। আমার মাঝে মাঝে খুব চিন্তা হয়। তাই সাজিদ ভাইকে বলি, সাজিদ ভাই, ব্যবসার কাজে যদি চট্টগ্রাম যান, তাহলে আপনার ভাইয়ার সাথে দেখা করে আসিয়েন। আচ্ছা ভাবি, দেখা করে আসব। সাজিদ ভাই জানে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। কিছুদিন পরে এক এক করে সবাই জেনে যাবে হয়তো। আমার মেয়ে রাত্রিও শুনবে। কিছুদিন গেলে সাজিদ ভাই চট্টগ্রাম থেকে আসে। সাজিদ ভাই আমার সাথে কথা বলার সময় সব সময় হাসি খুশিতে কথা বলে, কিন্তু আজ ওনার কথায় কেমন কষ্টের ছাপ দেখা যাচ্ছে। আমি আশ্চর্য হয়ে সাজিদ ভাইকে বলি, সাজিদ ভাই, কোনো খারাপ খবর নাকি? হুম, কি বলেন, আমার স্বামীর কি হয়েছে? ভাইয়া নেশা করে কেমন জানি হয়ে গেছে। কিসের জন্য? আরও সে মা হয়েছে, তার ছেলেবাবু দুনিয়াতে আসছে, কিন্তু ছেলেটা প্রতিবন্ধী। আরুষের ছেলেবাবু প্রতিবন্ধী, তার জন্য কেন আমার স্বামী নেশা করবে? এটার জন্য কোনো কারণ আছে? কারণ আমার স্বামী তো স্বপ্ন পূরণ হয়েছে, তার তো ছেলে বাবু চায়। তার তো ছেলে বাবু দুনিয়াতে আসছে, তাহলে উনি খুশি নয় কেন? আমার রাত্রি মেয়েটা স্কুল থেকে এসে মা মা করে চিৎকার দিচ্ছে। মেয়েটার মা ডাক দিলে আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মা আমি। রাত্রির দিকে তাকিয়ে দেখি রাত্রি কান্না করতেছে। রাত্রি কাঁদো কাঁদো কণ্ঠে বলে, মা, বাবার তো মেয়েবাবু পছন্দ না। তুমি একটা কাজ করিও, আমাদের রাতে খাওয়ার সময় খাবারে বিষ মিশিয়ে দিও, তাহলে তুমি তোমার ভালোবাসা ফিরে পাবে। হঠাৎ আমার মেয়ে রাত্রি এমন কথা কেন বলতেছে? আমার স্বামী অনেকগুলো মেয়েবাবু পছন্দ করে না, সেই কথা আমার মেয়েরা জানতো না। রাত্রি সবসময় মনে মনে ভাবতো তার বাবা পৃথিবীর বেস্ট বাবা, কিন্তু রাত্রি হঠাৎ এমন করে কেন কথা বলতেছে? আমি রাত্রির কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। প্রচন্ড ভয় লাগতেছে, মেয়েটা কিছু শুনে ফেললো নাকি। রাত্রি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। রাত্রির একটুও কষ্ট সহ্য করতে পারে না। কিছু হলে মেয়েটা হাউমাউ করে কান্নাকাটি করে। আমি রাত্রিকে জিজ্ঞেস করি, রাত্রি মা আমার, কান্না কেন করতেছো? বাবার নাকি মেয়ে বাবু পছন্দ না, তাই বাবা আরশি আন্টিকে বিয়ে করেছে। আরে মিথ্যে কথা, তোমাকে কে বলেছে এই মিথ্যে কথা? রাবেয়া দাদু বলেছে। রাবেয়া খালা দুষ্টুমি করেছে তোমার সাথে।
যাও খেলতে যাও। আপনি যখন প্রচন্ড খুশিতে থাকবেন তখন সেটা কিছু কিছু প্রতিবেশীর সহ্য হয় না। তারা চায় আপনিও অসুখী হন। আমার তো এখন কষ্টের সময়, তাহলে আরো কষ্ট কেন বাহিরের মানুষেরা দিচ্ছে? না, হয়তো এটা আমার কপালে লেখা ছিল। রাত্রি যখন এই কথাগুলো শুনে গেছে, মেয়েটার কাছে মিথ্যা বললেও লাভ না। রাত্রি ঠিকই সত্যিটা যাচাই করবে। সন্ধ্যা হলে রাত্রি পড়তে বসে। আমি রাত্রির পাশে বসে আছি, আনমনে ভাবছি আমার স্বামী হঠাৎ কেন নেশা করতেছে। আরুষের সাথে ঝগড়া হলো নাকি, না ব্যবসায় ক্ষতি হয়েছে, নাকি প্রতিবন্ধী ছেলে হওয়াতে সেই কষ্টে এমন করতেছে। এগুলো ভাবতে ভাবতে আমার চোখে হঠাৎ অশ্রু চলে আসলে কেন আমার স্বামী এমন হয়ে গেল। কিছুক্ষণ পরে সাজিদ ভাইয়ার ঘরে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। গিয়ে দেখি প্রতিবেশীর বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। সাজিদ ভাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পারু, সাজিদ ভাইয়ের স্ত্রী, মাটিতে শুয়ে পারু কান্না করতেছে। আমি সাজিদকে বলি, সাজিদ ভাই, পারুর কি হয়েছে? পারু আত্মহত্যা করতে চেয়েছিল। কেন, কিসের জন্য? পারুকে কে নাকি অলক্ষী বলেছে। কে বলল? পারু বলতেছে না। সাজিদ ভাই, পারুর সাথে বিয়ে হয়ে আজ 7 বছর, আজ পর্যন্ত কোনো সন্তান হচ্ছে না তাদের। আজ প্রতিবেশীর কোনো মহিলা জানি পারুকে অলক্ষী বলেছে, তাই পারুর কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে চেয়েছিল। আচ্ছা, ছেলে মেয়ে আল্লাহর দান, এখানে মানুষের কোনো কিছু করার নাই। তাহলে পারুকে কেন সবসময় শুনতে হয় অলক্ষী বউ? পারু অনেকবার সাজিদ ভাইকে বলেছিল, বাবুর জন্য আপনি চাইলে আরেকটা বিয়ে করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। সাজিদ ভাই খিলখিল করে হাসি দিয়ে পারুকে বলতো, তোমার ভালোবাসার ভাগ আর কাউকে দেব না। ইনশাল্লাহ আমাদের বাবু দুনিয়াতে আসবে। সাজিদ ভাই খুব ভালো মানুষ, পারুকে অনেক ভালোবাসে, যেমন আমার স্বামী আমাকে ভালোবাসতো। প্রতি সপ্তাহে একদিন ঘুরতে যেতাম আমার স্বামীর সঙ্গে। ঝাল জিনিস আমার স্বামী পছন্দ করতেন না, এরপরেও আমার সাথে বসে একসাথে ফুচকা খেত। আজ আমার স্বামী অনেকটা চেঞ্জ হয়ে গেছে। পারুকে কিছু কথা বলে ঘরে চলে আসি। অনেক ক্লান্ত লাগছে আমার কাছে, তাই শুয়ে আছি। আমার মেঝো মেয়েটা না খেয়ে ঘুমাচ্ছে। মেয়েটা প্রায় সময় এমন করে না খেয়ে ঘুমিয়ে যায়। আমার ঘুম পাগলি মেয়ে রাত্রি পড়া শেষ করে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ফিস ফিস করে রাত্রি আমাকে বলে, মা, একটা কথা বলি। হ্যাঁ মা, বলো। পারো আন্টি কেন আত্মহত্যা করতে চেয়েছিল? তোমার আন্টি কারো কথায় কষ্ট পেয়েছে তাই। আচ্ছা মা, মানুষ অনেক বেশি কষ্ট পেলে কি আত্মহত্যা করে? আত্মহত্যা করা মহাপাপ। যারা কষ্ট সহ্য করতে পারে না তারা আত্মহত্যা করে। আমার রাত্রি মেয়েটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। বুঝতে পারলাম না রাত্রি কেন কান্না করতেছে। আমার রাত্রি কাঁদো কাঁদো কণ্ঠে বলে, মা, তোমার তো অনেক কষ্ট, তুমি কি পারো আন্টির মতো এমন করবে? না মামনি, আমার কোনো কষ্ট নাই। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি তো? হুম, সত্যি। আমার রাত্রি মেয়েটা মনের খবর সব জানে। মেয়েটার মাথায় অনেক বুদ্ধি। আসলে মাঝে মাঝে যখন কষ্টের ছাপ বেড়ে যায় তখন মন চায় মরে যেতে, কিন্তু পারি না। আমার মেয়েদের মুখের দিকে তাকালে আমি সব কষ্ট ভুলে যাই, কারণ আমার মেয়েদের আমি অনেক ভালোবাসি। ইদানিং রাতে কেন জানি ঘুম আসে না। খুব চেষ্টা করি ঘুমাতে, এরপরেও ঘুম আসে না। আমার বাবার একটা উক্তি ছিল, পেটে ক্ষুধা আর মনে কষ্ট থাকলে রাতে কখনো ঘুম হবে না। আসলে আমার বাবার কথাটুকু সঠিক। আমার খুব কষ্ট হয় আমার স্বামীর জন্য। খুব ভোরে উঠে গেলাম, অনেক ইচ্ছা করতেছে স্বামীর সাথে মন খুলে কথা বলি। আদৌ কি সে আমার সাথে কথা বলবে? রাত্রে ভোরবেলায় ঘুম থেকে উঠে গেল, আমাকে বারবার বলতেছে তার বাবার কাছে ফোন করার জন্যে। ভোরবেলায় হয়তো আমার স্বামী ঘুমাচ্ছে, এরপরেও ভয়ে ভয়ে স্বামীর কাছে ফোন দিলাম। আগে অনেকবার ট্রাই করার পরে আমার স্বামী কল রিসিভ করতো। আজ একবার কল করতে না করতেই আমার স্বামী কল রিসিভ করেছে, তাও আবার খুব ভোরে। আমি আমার স্বামীকে সালাম দিয়ে বলি, কেমন আছেন? আমার স্বামী চুপ হয়ে আছেন, কোনো কথা বলছেন না, কিন্তু ফোনের ওপাশ থেকে নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে আমার স্বামী হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আমার রাত্রি বাবার কান্নার আওয়াজ শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে।
রাত্রে নিজেও বাবার কান্না শুনেও কাঁদতে লাগলেন। এই প্রথম আমার স্বামীর মুখে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পরে উনি ফোন রেখে দেন। আমার খুব ভয় লাগছে আমার স্বামীর কি হলো। ভোরবেলায় গেলাম সাজিদ ভাইয়ার বাড়ি। সাজিদ ভাই ইচ্ছা করলে খোঁজ খবর নিতে পারবেন। সাজিদ ভাইয়ার বাড়িতে গিয়ে দেখি অনেক মানুষ। এই সকাল সকাল এত মানুষ কেন আসলো আবার? পারো আবার আত্মহত্যা করতে চেয়েছে নাকি? এই বলে সাজিদ ভাইয়ার বাসার ভেতরে যায়। বাসার ভেতরে দেখি পারো একটা ছোট ছেলেবাবু নিয়ে বসে আছে। অনেক খুশি পারো। পারোর ঠোঁটের হাসির আভাস। এই প্রথম পারোকে এত খুশিতে দেখছি। আমাকে দেখে সাজিদ ভাই বলে, আসেন ভাবি, আমার বাচ্চা দেখে যান। এত সুন্দর সন্তান কেউ ডাস্টবিনে ফেলে যায়? আসলে ছেলেবাবুটা অনেক সুন্দর। সকালবেলায় ফজরের নামাজ পড়ার সময় এই ছেলের কান্নার আওয়াজ শোনা যায়। সবাই নামাজ শেষ করে গিয়ে দেখে ডাস্টবিনের পাশে ছেলেটা কান্না করতেছে। কি অদ্ভুত কাণ্ড! ছেলেবাবুর এত কদর, তারপরও ছেলেবাবু ডাস্টবিনে ছুঁড়ে ফেলে চলে যায়। কেউ এই বাচ্চা নিতে রাজি হচ্ছে না, কারণ এই বাচ্চার পরিচয় নাই। যে বাচ্চার পরিচয় নাই সেই বাচ্চাকে গ্রামের ভাষায় জারজ সন্তান বলে। সাজিদ ভাই ছেলেবাবুর দিকে তাকিয়ে খুব মায়া লাগছে, তাই লালন পালন করতে ডাস্টবিন থেকে নিয়ে আসছে। এখন থেকে সেই পারুর ছেলে। সাজিদ ভাই অনেক খুশি আছে। কিছুক্ষণ পরে সাজিদ ভাই আমাকে বলে, ভাবি একটা কথা ছিল। জি বলেন। আরুষের সাথে ভাইয়া ঝগড়া হয়। এক পর্যায়ে আরুষের সাথে ভাইয়ের ডিভোর্স হয়ে যায়। কেন? কিসের জন্য? আরুষের মা হয়েছে সেই ছেলেটা প্রতিবন্ধী, কিন্তু আরুষি সেই ছেলের যত্ন নেয় না ঠিক মতো। কি করে যত্ন নিবে? ও থাকে অফিসে। নজরুল ভাই বলেছিল জব ছেড়ে দিতে, কিন্তু সেই জব ছাড়বে না। এই নিয়ে ঝগড়া হয়ে ডিভোর্স হয়ে যায়। এই জন্য নজরুল ভাইয়ার নেশা শুরু করেছে। ছেলেটা এখন কার কাছে? নজরুল ভাইয়ার কাছে। সাজিদ ভাইয়ের মুখে এই কথা শুনে অনেক কান্না করেছি। মানুষ বলে কান্না করলে নাকি কষ্টের ছাপ কমে, কিন্তু আরশি আমার অস্তিত্বকে কষ্ট দিয়েছে। আরশি আমাকে যেমনি কষ্ট দিয়েছে, ঠিক তেমন আমার স্বামীকে সেই কষ্ট দিল। সন্ধ্যা হলে আমার মেয়ে রাত্রে পড়তে বসে। ঠক ঠক করে দরজা কে জানি শব্দ করলো। দরজা খুলে দেখি আমার স্বামী, তার কোলে প্রতিবন্ধী ছেলেটা। রাত্রি তার বাবাকে দেখে দৌড় দিয়ে বাবা বলে চিৎকার করে তার বাবার হাত ধরলো। আমার স্বামী প্রতিবন্ধী ছেলেটাকে আমার কোলে দিয়ে রাত্রিকে কোলে নিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিল। প্রতিবন্ধী ছেলেটাকে দেখে আমার খুব মায়া হলো। ঠিক আমার স্বামীর মতো চেহারা। আমি জানি ছেলেটা কখনো হাঁটতে পারবে না। হয়তো এটা আমার স্বামীর কপালে লেখা ছিল। রাতে সবাই মিলে অনেকদিন পরে একসাথে ডিনার করলাম। আমার ঘুম পাগলি মেয়েটাও আজ তার বাবার কোলে বসে ভাত খাচ্ছে। রাত্রি অনেকবার জিজ্ঞেস করলো, মা মা, ছেলে বাবুটা কার বাচ্চা? রাত্রিকে মুচকে হাসি দিয়ে বললাম, তোমাদের জন্য তোমার বাবা নিয়ে আসছে। রাত্রি একদিন সত্যিটুকু ঠিকই জানবে, কিন্তু কখনো সৎ ভাই বলে অবহেলা করবে না। আমার এক শিক্ষক বলেছেন, সৎ মা, সৎ ভাইরা অত্যাচার করলেও কখনো সৎ বড় বোন ছোট ভাইয়ের উপর অত্যাচার করে না। রাত অনেক হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে। আমার স্বামী এই রাতে ছাদে দাঁড়িয়ে আছে। আজ অন্ধকার নয়, চারিদিকে চাঁদের আলো। এই চাঁদের আলো আমার খুব পছন্দ। অনেক দিন হলো চাঁদের আলো দেখি না। চার দেয়ালের মাঝে বন্দি ছিলাম। আমার স্বামী আকাশের দিকে তাকিয়ে আছে। পেছন থেকে আমার স্বামীর কাঁধে হাত দিয়ে বলি, রাত অনেক হয়েছে, ঘুমাবে না? হঠাৎ করে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরলো, খুব শক্ত করে। আমার কপালে আলতো করে চুমু দিয়ে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে। আসলেই ছেলে মেয়ে সব আল্লাহর দান, সব ভুল আমার। অনেকদিন পর আমার স্বামী আমার কপালে চুমু দিল। সব অভিমান কেন জানি চলে গেল। এই মানুষটার ওপর আমি ফিদা। এই নজরুল সাহেবের ওপর আমি কখনো অভিমান করে থাকতে পারি নাই, আজও পারলাম না। তার দুই চারটা ভালোবাসার কথা শুনে সব কষ্ট দূর হয়ে গেছে। আমি স্বামীকে কাঁদো কাঁদো কণ্ঠে আমি বলি, আর কখনো এমন করবে না তো? না, কখনো না। আমার মেয়েদের খুব করে ভালোবাসবে। আচ্ছা, প্রতি সপ্তাহে একদিন ফুচকা খাওয়ার জন্য বাইরে ঘুরতে নিয়ে যাবা, ঠিক আগের মতো। আমার স্বামী কান্না শুরু করে দিলেন। আমাকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা পাগলি, ঠিক আছে।
সারা রাত চাঁদের আলো দেখলাম, আমি আর আমার উনি। আমার স্বামীর মুখে পাগলি ডাক শুনতে খুব ভালো লাগে। মন চায় তার জন্য তখন পাগল হয়ে যায়। একটু ঘুমিয়ে ফজরের নামাজ পড়তে উঠে যায়। আজ সকালটা খুব সুন্দর। আজ আমি অনেক খুশি। আমার মেয়ের রাত্রি আজকে ও খুব ভোরে ঘুম থেকে উঠে যায়। আজকে ওঠার কারণ আছে। রাতুল সকাল সকাল কান্না করতেছে, তাই রাতুলকে কোলে নিয়ে আমার রাত্রি মেয়েটা অনেকক্ষণ ধরে বসে আছে। সমাপ্ত। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকেই ধন্যবাদ।